গল্পকথান্যাস পরিবারে আপনাকে স্বাগত জানাই। আমাদের এই ছোট্ট প্রয়াসের পাশে থাকবেন আশা করি। আমাদের কাজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও মানুষের কাছে ছড়িয়ে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত আবেদন রইল আপনাদের কাছে। চলুন শোনা যাক আজকের গল্প। নার্সিং হোম থেকে বেরিয়েই একবার ঘড়ির দিকে তাকালো রাকা। 7:35। হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ছাড়বে ঠিক 8:25, মানে হাতে ঠিক 50 মিনিট আছে। অনলাইনে ক্যাব বুক করে অস্থির হয়ে অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। অসীম বারবার তাড়া দিচ্ছিল, অনেকক্ষণ তো রইলে রাকা, এবার তো ফেরার কথা ভাবো একটু। রিক তো বাড়িতে একা আছে বলো। কিন্তু মানুষটাকে ছেড়ে আসতে মায়া লাগে। কেমন যেন অসহায় হয়ে নার্সিং হোমের বেডে শুয়ে আছে। রাকা জানে মুখে ফেরার কথা বললেও অসীম মনে মনে আরও কিছুক্ষণ রাকার সঙ্গ চায়। আর 2 দিন পর ডিসচার্জ করবে কথা হয়ে আছে। বেশ সুস্থ সবল মানুষটা হঠাৎ কেমন যেন বদলে গেল। দুপুর নাগাদ খাওয়া দাওয়া সেরে হোয়াটসঅ্যাপটা সবে খুলেছে, একটা আননোন নাম্বার থেকে ফোনটা এলো। হ্যালো বৌদি, আমি অসীমের বন্ধু বলছি। লাঞ্চের পর অসীম হঠাৎই একটু অসুস্থ হয়ে পড়েছে বুঝলেন, বুকে সামান্য ব্যথা হচ্ছে বলছে। উপায় না দেখে আমরা ওকে নার্সিংহোমে ভর্তি করে দিয়েছি। আপনি কি একবার আসতে পারবেন? না, তবে দয়া করে চিন্তা করবেন না, অসীম এখন অনেকটাই রিকভারি করেছে। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে সময় নিয়ে আসুন কেমন। চোখে অন্ধকার দেখেছিল রাকা, স্থবির হয়ে গেছিল হঠাৎ। রিক স্কুলে, ওকে আনার একটা ব্যাপার আছে। সিদ্ধান্ত নিতে দেরি করেনি রাকা। ছোট নন্দাইকে ফোন করে সব জানিয়ে বেরিয়ে পড়েছিল উদ্ভ্রান্তের মতো। নার্সিং হোমে পৌঁছে অসীমকে দেখে আশ্বস্ত হয়েছিল রাকা। তারপর থেকে এই রুটিন চলছে। হার্টে মাইনর একটা ব্লকেজ ধরা পড়েছে। এখন নিয়মিত ওষুধের মধ্যে থাকতে হবে। প্রতিদিন বিকেল 4টে নাগাদ ঘর থেকে বেরিয়ে পড়ে রাকা। সন্ধ্যে 6টা থেকে ভিজিটিং আওয়ার। অসীমের সাথে ঘন্টা দেড়েক কাটিয়ে সেই রাত 8:25 ট্রেন। ব্যান্ডেল স্টেশন থেকে টোটো নিয়ে বাড়ি পৌঁছতে প্রায় রাত 10:30 বেজে যায়। ততক্ষণ রিক ছোট পিসির বাড়ি থাকে। ক্যাবে বসে বারবার ঘড়ি দেখছিল রাকা। অস্থিরতা একটু ঝরে পড়ছিল গলায়। একটু জলদি চলুন না ভাই, আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে তো। বয়স্ক ড্রাইভার উত্তর দিতে দেরি করেনি। আপনি কি আমাকে সিগন্যাল ভাঙতে বলছেন দিদি? আরে এতই যদি তারা, তবে তো একটু আগে বেরোলে পারতেন নাকি? ঠিক 8:18 স্টেশন কমপ্লেক্সে নেমে রাকা ছুটতে শুরু করলো। একে টপকে ওকে ঠেলা মেরে টিকিট কাউন্টারে পৌঁছে মাথা ঘুরে গেল রাকার। প্রচণ্ড ভিড়। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গেলে কমপক্ষে মিনিট 15 লাগবেই। মুহূর্তে ডিসিশন নিল রাকা, যা হয় হবে, দরকার পড়লে ফাইন দেবে, কিন্তু এই ট্রেনটা তাকে ধরতেই হবে। সিঁড়ি দিয়ে পরিমরি করে উঠে যখন ট্রেনের হাতলটা ধরল রাকা, তখন গার্ড সাহেব হুইসেল দিয়েছেন। যাক বাবা, এতক্ষণে নিশ্চিন্ত, মনে মনে বলে উঠল রাকা। রিকো এই জীবনের সাথে ঠিক মানিয়ে নিতে পারছিল না। একে তো বাবাকে 3 দিন ধরে দেখতে পাচ্ছে না, তারপর আবার স্কুল থেকে সরাসরি ছোট পিসির বাড়ি। রাকা মনে মনে চিন্তা করে কাল সাথে করে রিককেও আনতে হবে। প্রয়োজনে একদিন স্কুল ছুটি করলে কোনো ক্ষতি হবে না। রাত 9:20। ট্রেন বৈদ্যবাটিতে এসে থামল। ঠিকঠাকই চলছে।
হয়তো মিনিট 10 লেট হবে। ট্রেনে অফিস ফেরত নিত্য যাত্রীদের ভিড়, তবে আজ একটু স্বাভাবিকের তুলনায় ফাঁকা। কদিন ধরেই একটা নির্দিষ্ট ইস্যুকে সামনে রেখে বিভিন্ন স্টেশনে অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগের ব্যাপার ঘটছে। রাজ্য জুড়ে একটা অশান্ত আবহাওয়া, কিন্তু ট্রেনটা ছাড়ছে না কেন? বেশ কিছু সময় পেরিয়ে গেছে। প্ল্যাটফর্মে ইতস্তত মানুষের আনাগোনা, স্টেশন মাস্টারের অফিসের কাছে উৎসাহী মানুষের জটলা। একজন প্যাসেঞ্জার এসে খবর দিল, আজ কপালে দুর্ভোগ আছে ম্যাডাম, মানকুণ্ডু স্টেশনে ব্যাপক গন্ডগোল হয়েছে। ট্রেনের জানলা লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে, সিগন্যালিং সিস্টেমটা পুরো খারাপ করে দিয়েছে, আপ ডাউন দুটো লাইনই বন্ধ। এই কখন যে ট্রেন ছাড়বে কোনো ঠিক নেই, ওই ভগবান জানে কখন ট্রেন ছাড়বে। রাকার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নিচের দিকে নেমে গেল। হঠাৎই একরাশ ভয় চেপে বসলো তাকে। অসীম হয়তো এই সময় ঘুমিয়ে পড়েছে, ওকে ফোন করা ঠিক হবে না। আর নার্সিং হোমের বেডে শুয়ে ওর পক্ষে কোনো সুরাহা করাও সম্ভব নয়। ছোট ননদকে একবার ফোন করা যাক, এই ভেবে রাকা ছোট ননদকে ফোন করলো। হ্যালো ছর্দি, আজ একটু মুশকিলে পড়ে গেলাম মনে হচ্ছে, বুঝলে? এই বলে আদ্যপান্ত সবটা খুলে পড়ল রাকা। ওপাশ থেকে উত্তর এলো, তুই একদম চিন্তা করবি না রাকা, আর চোখে মুখে কোনো ভয়ের ভাব ফুটে উঠতে দিবি না। এক্ষুনি নিশ্চয়ই ট্রেনটা ছাড়বে, একটু অপেক্ষা কর। হ্যাঁ, তোর জামাইবাবু তো আজকে অফিসের কাজে দুর্গাপুর গেছে, ও টিভিতে খবর দেখে তোর খোঁজ নিচ্ছিল, কোনো টেনশন নেই। ধীরে ধীরে ট্রেনটা কেমন ফাঁকা হয়ে গেল। অনেকেই হয়তো নেমে বাস ধরে বেরিয়ে গেল, কিন্তু এদিকের কোনো কিছুই রাকার জানা নেই। অনেকে আবার এটাও বলল, ট্রেনে আছেন, যথেষ্ট সেফ আছেন দিদি, সড়ক পথে যে কোনো গন্ডগোল হবে না তা তো কেউ বলতে পারে না, সেফ থাকুন ট্রেনের মধ্যে। বারবার ঘড়ি দেখছিল রাকা। ঘড়ির কাঁটাগুলো আজ বোধহয় তাড়াতাড়ি ছুটছে। এই দেখলো 10টা 15, এখন দুম করে 11টা 20 হয়ে গেল। বড্ড বেশি অসহায় লাগতে লাগলো রাকার। সারা শরীরের মধ্যে দুশ্চিন্তার জীবাণুগুলো কেমন ছড়িয়ে পড়তে লাগলো। সারা বগিতে এখন সাকুল্যে তাকে নিয়ে 4 জন মানুষ। ঘড়ির সময় দেখাচ্ছে 1:20। ব্যান্ডেল স্টেশনে যখন ট্রেন এসে দাঁড়ালো, রাত তখন 1:05। কুয়াশার চাদর মুড়ি দিয়ে পড়ে আছে অত বড় স্টেশনটা। চা খাবারের স্টলগুলো বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ। জামাইবাবু বাড়িতে থাকলে হয়তো ফোন করে আসতে বলা যেত। ছর্দি ফোনে বারবার বলে দিয়েছে, দরকার হলে সারা রাত স্টেশনে বসে থাকিস, কিন্তু রিস্ক নিয়ে ফেরার চেষ্টা করিস না। এখান থেকে বাড়ি টোটোতে 20 মিনিট। কি করবে এখন রাকা? এই ছমছমে পরিবেশে স্টেশনে বসে থাকতে ভরসা হচ্ছে না। ধীরে ধীরে স্টেশনের বাইরে এসে দাঁড়ালো রাকা। টোটো স্ট্যান্ড শুনশান, একটা রিক্সা পর্যন্ত নেই কোথাও। আর যে কয়েকজন নেমেছিল তারা পায়ে হেঁটেই বেরিয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শীতের রাতেও ঘামতে থাকলো রাকা। বাড়ি ফিরবেন নাকি বৌদি? একটা অজানা গলা হঠাৎ চমকে দিল রাকাকে। রাকা দেখল সর্বাঙ্গ জ্যাকেটে ঢেকে একটা ছেলে তার দিকে তাকিয়ে আছে, মাথায় একটা মাংকি ক্যাপ। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না ভাই। ইচ্ছে করেই ভাই বলল রাকা। তার শরীর তখন ঘামছে। জানেন বৌদি, এই ক্ষমাটাকে ভালোই চেনা আছে আপনার। এই দেখুন তো এবার চিনতে পারছেন কিনা। বলেই এক টানে টুপি খুলে ফেললো ছেলেটা। ছেনো! চমকে উঠল রাকা। পাড়ার নামই মস্তান, তবে এখন শুধু ওর কার্যকলাপ মাস্তানির মধ্যেই সীমাবদ্ধ নেই। বোমাবাজি, নারী ঘটিত মামলা, সবেই এর নাম শোনা যায়। তবে কি ছেনো 3 দিন ধরে রাকাকে ফলো করে আজকের দিনটাকে টার্গেট করেছে?
আরে আর বলবেন না বৌদি, আরে মানকুণ্ডুতে গিয়ে ফেঁসে গেছিলাম। এই সালা ওখানে সালারা বহুত কিচাইন করেছে। তা এখন স্টেশন থেকে বেরোতে গিয়ে দেখে আপনি এখানে মা সরস্বতীর মতো দাঁড়িয়ে আছেন। তা বাড়ি ফিরবেন তো নাকি? চলুন। ছেনো কিছুটা এগিয়ে আসে, দোটানায় পড়ে যায় রাকা। ওকে সরাসরি না বলার ক্ষমতা ওর নেই, আর ওর সাথে এতটা পথ যাওয়া মানে নিজের পায়ে কুড়ুল মারা। আরে বৌদি যাবেন তো বলুন, আমি স্ট্যান্ড থেকে বাইক বের করছি বলেই ঘুরে দাঁড়ালো ছেনো। আরে আপনি তো আবার আমার মতো ফালতু মালের বাইকে পেছনে বসবেন না। সালা আমার এই বাবাটাই বলেন। আরে চলুন, এটাই মেরে দিই, চলুন চলুন বলেই হাঁটতে শুরু করে ছেনো। এত নিশ্চিন্ত হচ্ছে কি করে ছেনো? তাহলে কি ও ধরেই নিয়েছে যে শিকারকে তো প্রায় বেঁধেই ফেলেছি, এখন শুধু তোলার অপেক্ষা? না ভাই, তুমি বরং বাইক নিয়ে বেরিয়ে যাও, আমি বরং বাকি রাতটা ওয়েটিং রুমে বসে কাটিয়ে দিই, মনে জোর এনে বলে রাকা। দেখুন বৌদি, ছেনো ফিরে দাঁড়ায়। আজ এদিককার অবস্থা ভালো না, বিশেষ করে স্টেশনগুলো। আরে নিশ্চয়ই ফেসবুকে সব দেখেছেন তো নাকি? হ্যাঁ, আরে যাবেন তো বলুন, চলতে থাকুন চলতে থাকুন। আগু পিছু না ভেবে রাকা হাঁটা লাগায়, একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে ফোনে ননদের সাথে মিথ্যেই কথা বলতে থাকে। হ্যাঁ ছর্দি, তুমি চিন্তা করো না, পাড়ার এক ভাইকে পেয়েছি বুঝলে। হ্যাঁ, বড্ড ভালো ছেলে গো। আরে আমাদের দুটো ঘর পরেই থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছো ঠিক ধরেছো, হ্যাঁ ঠিক পৌঁছে যাব। ঠিক আছে রাখি, চিন্তা করো না। ইচ্ছে করেই কথাগুলো স্বাভাবিকের থেকে একটু জোরে বলতে থাকে রাকা, যাতে ছেনোর কানে যায়। বৌদি, কেন বাড়ির লোককে এত রাতে ফালতু ফালতু কিচাইন করছেন বলুন তো বৌদি? আরে আমি আছি তো আপনার সাথে, আরে ছেনো আছে, কোনো চিন্তা নেই, চলুন। ছেনো ছুড়ে দেয় কথাটা। শীতের নিঝুম রাত, প্রতিটা বাড়ির জানালা বন্ধ, রাস্তার আলোগুলো যেন কুঁকড়ে গেছে ঠান্ডায়। ওই তো ওই তো সেই ক্লাবটা যেখানে ছেনোরা দুর্গা পুজো করে, কিন্তু এত রাতও ক্লাবে আলো জ্বলছে কেন? হঠাৎ ঘুরে দাঁড়ায় ছেনো। বৌদি, আপনি এখানে 1 মিনিট দাঁড়ান বৌদি, আমি একটা খবর দিয়ে আসছি, দাঁড়ান দাঁড়ান। এবারে নিশ্চিত হয়ে যায় রাকা, এবার নিশ্চয়ই ওই ফাঁকা ক্লাব ঘরে তাকে নিয়ে তুলবে। সেও কি তাহলে কাল থেকে মিডিয়ার হট খবর হয়ে যাবে? আর ভাবতে পারে না রাকা। এখান থেকে তাদের বাড়ি 10 মিনিটের দূরত্ব। ছুটতে শুরু করে রাকা, কিন্তু পেছন থেকে দুটো বাইক এগিয়ে আসছে মনে হচ্ছে। তাহলে ধাওয়া করছে ওরা। এই তাহলে মাথায় ছিল ছেনোর। ওই তো তাদের বাড়ি গেট দেখা যাচ্ছে, আর একটু রাস্তা। দুটো বাইক এসে রাস্তা আটকে দাঁড়ালো, নেমে এগিয়ে এলো ছেনো। হঠাৎ প্রাণে চিৎকার করে ওঠে রাখা, কে আছে বাঁচাও, ওরা মেরে ফেলবে, কে আছে বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে, বাঁচাও। চুপ চুপ করুন, দয়া করে একটু চুপ করুন বলি, চুপ করুন। সালা একই পাড়ায় আমাদের বিশেষ কোনো সুনাম নেই, তারপর লোক জড়ো করছেন আপনি। হ্যাঁ, এই শুনুন, লোক জড়ো করা ছোট করবেন না বুঝলেন। শুনুন বৌদি, এই বাড়িতে না আপনার বয়সী আমার একটা দিদি আছে জানেন। হ্যাঁ, আপনার বয়সী দিদি, আপনার বয়সী। শুনুন, আমি খবর পেয়েছি দাদা কলকাতার নার্সিংহোমে ভর্তি আছে। আপনি রোজ যাতায়াত করছেন এখন। স্টেশনে কি যেন বললেন আমাকে? আরে কি বললেন স্টেশনে? ভাই বললেন? না ভাই, তাই ভাইটার ওপর তো একটু বিশ্বাস রাখতে হয় নাকি? হ্যাঁ, আমি জানি যে আপনি রোজ 9:45 নাগাদ ফেরেন, কিন্তু আজ ক্লাবে বসে মানকুণ্ডু স্টেশনের খবর শুনলাম। জানি বিশ্বাস করবেন না, তবুও বলছি। খবরটা শুনে আপনার কথা চিন্তা হলো বুঝেছেন, সেই থেকে স্টেশনে দাঁড়িয়ে আছি। এটুকু আমার দায়িত্ব ছিল বৌদি, আপনাকে পৌঁছে দেওয়া ঠিক মতো করে। কিন্তু আপনি হঠাৎ ছুটতে শুরু করে সব ভেস্তা দিলেন। আজ রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, তাই আপনার সেফটির কথা ভেবেই আরো 2জনকে নিয়ে ছুটে এলাম। আর ক্লাবে কেন ঢুকেছিলাম জানেন? ক্লাবে ঢুকেছিলাম এই কারণে,
বলেই একটা প্যাকেট এগিয়ে দিল সেনু। শুনুন বৌদি, এতে আপনার রাতে খাবার আছে, যান খেয়ে দিয়ে শুয়ে পড়ুন যান। আর কাল থেকে বাকি কদিন পারলে বলবেন দাদার সাথে আমি গিয়ে দেখা করে আসবো, কেমন? অসীমদা আমাদের পাড়ার গর্ব। হ্যাঁ বৌদি, তবে একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখুন। অসীমদাকে বলে দেবেন এই পুজোর চাঁদা চাইতে গেলে আমাদের যেন ছোট লোক বলে গালাগালি না করে। আমরা কিন্তু ছোট লোক নয় বৌদি, বলে দিলাম। হ্যাঁ মানছি, তবে পেটে আপনাদের থেকে শিক্ষাটা একটু কম আছে। আর একটা কথা বৌদি, এই হায়দ্রাবাদ কামদুনি যেমন ঘটে, তেমন আজকের রাতের এই ঘটনাটাও কিন্তু বিরল নয় বৌদি। ওপর থেকে যে আমাদেরকে ছোট লোক মাস্তান মনে হলো, আমাদের মধ্যে একটা হৃদয় আছে। আমরা বৌদি, দিদি, মা, বোনকে সম্মান করতে জানি বৌদি। জান গিয়ে শুয়ে পড়ুন। গুড নাইট। এই চলবে টটকার। বাইকগুলো বেরিয়ে যায়। নিঝুম রাতে গেটের চাবি খুলতে খুলতে ছেনুর গানের গলা ভেসে আসে। আমি ভাবো ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি ভাবো ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপে রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চায় বেচতে রূপে রূপের বাহার চুলের ফ্যাশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপে রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চায় বেচতে রূপে রূপের বাহার চুলের ফ্যাশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন।